খালেদা জিয়ার শয্যা পাশে পুত্রবধূ ডক্টর জোবায়দা। কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সারা দেশে মসজিদে মসজিদে দোয়া। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে দায় নিতে হবে চট্টগ্রামের ৮ দলের সমাবেশের নেতারা। সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পরই তফসিল চায় এনসিপি। নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসকদের সিদ্ধান্তে লন্ডনে নেওয়া হতে পারে আগামী রোববার। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল বিকেলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এদিকে ঢাকায় এসে শাশুড়ির চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নিয়েছেন পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ভ্রমণ পেরিয়ে শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। হাসিনা সরকারের পতনের পর জোবায়দা রহমান দেশে এলেন দ্বিতীয়বার। কড়া নিষেধাজ্ঞা থাকায় ভিড় করেনি নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গাড়িতে করে ডাক্তার জোবায়দা রহমান সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে 9 দিন ধরে শয্যাশায়ী শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি, পর্যালোচনা করেন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট। বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ও দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকেও অংশ নেন ডাক্তার জোবায়দা রহমান। এদিকে কাতারের আমিরের পাঠানো যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা, তাতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে জার্মানি থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আসছে নতুন এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালে চিকিৎসকদের সিদ্ধান্তে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে রবিবার। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার এই যাত্রায় অন্যান্য সঙ্গীদের সাথে এবার যুক্ত থাকবেন তার বড় পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমানও। এদিকে বেগম জিয়ার জন্য দেশ জুড়ে চলছে প্রার্থনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাগর, আমরা দর্শকদের জানিয়েছি যে রোববার খালেদা জিয়াকে চিকিৎসকদের সিদ্ধান্তে নেওয়া হতে পারে লন্ডনে, কিন্তু বিকেলে জোবায়দা রহমান মেডিকেল বোর্ডের সাথে বসেছিলেন। নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? তাসরিমা, ডক্টর জোবায়দা রহমান মেডিকেল বোর্ডের সাথে বসেছিলেন। তিনি এই মুহূর্তে আবারও এসেছেন এবং তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালে। অফিসিয়ালি আমাদেরকে আসলে কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত করা হয়নি, তবে আমরা বিভিন্ন সূত্রে যেটি জানতে পেরেছি যে বেগম জিয়ার যে বিভিন্ন ভাইটাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার পাকস্থলীতে রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তক্ষরণটি আপাতত বন্ধ হয়েছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি জানা গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ের মধ্য দিয়ে হয়তো আমরা ভবিষ্যতে জানাতে পারবো যে
পুরো স্বাস্থ্য অবস্থা তার আসলে এখন কি অবস্থায় আছে। আর এর আগে আজকে দুপুর নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে বিগত 2-3 দিনের তুলনায় আজকে বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছিল এবং তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য যেই কাতার থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটির পরিবর্তে আগামীকাল একই সময় অর্থাৎ সন্ধ্যা বা বিকাল 5টা নাগাদ জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, যেটিতে করে তাকে তার পরদিন অর্থাৎ রোববার সকাল বা দুপুরের মধ্যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে যে আগামী 2 দিন পর অর্থাৎ সেই সময় যখন তাকে আসলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সময় তার শারীরিক পরিস্থিতি আসলে কি অবস্থা থাকবে। কারণ হচ্ছে এখান থেকে লন্ডন যাওয়ার যে পথ সেটিতে প্রায় 12 থেকে 14 ঘন্টার একটি দীর্ঘ জার্নি রয়েছে। তো এত লম্বা একটি সময়, এত লম্বা একটি জার্নিতে আসলে তাকে নেওয়ার উপযুক্ত তিনি থাকবেন কিনা সেই সময়, বা তার শারীরিক কন্ডিশন আরও উন্নত হবে কিনা বা অবনতি হবে কিনা সেটির উপরে কি পুরোপুরি নির্ভর করছে যে তাকে আসলে লন্ডনে নেওয়া হবে কি হবে না। আর এর আগে আজকে দুপুর 12টা নাগাদ ডাক্তার জুবাইদুর রহমান তিনি লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে এসেছিলেন এবং তখন আসলে তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে বসে বিস্তারিত তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। তো এবারকার হাসপাতাল থেকে এই ছিল বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খবরাখবর। তাসরিমা। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে শুনছিলাম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। এদিকে দেশ জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সারা দেশে জেলা উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বিভিন্ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ মোনাজাতে অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া করেন। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মী ও সাধারণ মানুষ। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে অন্যায়, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু যে সরকার, বেআইনি সরকার, অবৈধ সরকার তাকে অবৈধ করেছেন। দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করলাম। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বার্তা পাঠাচ্ছে তার সুস্থতা কামনায়। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগায় দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা বিএনপি। কেরানীগঞ্জে আটিভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানুল্লাহ আমান। এছাড়াও সারা দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে খালেদা জিয়ার অসুস্থতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর কৃষি বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। কক্সবাজারে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ 16 বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন কাদারের রিপোর্ট। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ এবং ইউথ স্কুল সোশ্যাল এন্টারপ্রেনার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুবনীতি সংলাপ। দেশের প্রায় 250 শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং যুব উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, কিন্তু বিএনপির গবেষণা ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে প্রমাণ হয়েছে এটা সম্ভব। অনেকে বলে এগুলো একটু আপনারা কি একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছেন না? আমি বলি ইয়েস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন ছাড়া কোনো দেশ আগাইতে পারবে লাইফে? আমাদের তো এই অ্যাম্বিশন থাকতে হবে তো লাইফে, এবং আমরা অ্যাম্বিশিয়াস, ইনশাআল্লাহ উই উইল অ্যাচিভ ইট। এদিকে সকালে চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ সার এবং সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করা হবে। বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ, বিএনপির শপথ, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ এই দেশে সকল মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব, এই আমাদের শপথ। এছাড়া দেশের সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা জানান সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশের বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আবারও কেউ ফ্যাসিবাদের মতো আচরণ করলে, দুর্নীতি করলে তা বরদাস্ত করবে না জনগণ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই এর দায় নিতে হবে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের এই সমাবেশ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী আসলে লালদিঘির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কর্মীরা দলীয় প্রতীকসহ ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেয় এই সমাবেশে। একই মাঠে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে কেউ আবারও ফ্যাসিবাদের মতো আচরণ করলে তা বরদাস্ত করবে না জনগণ। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমও বক্তব্য রাখেন। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামী দিনে একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন, সমগ্র জালেম থেকে বাংলাদেশ উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা জেগে উঠেছে, ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আন্দোলনরত 8 দলের 5 দফা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলে জানান 8 দলের নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পরই তফসিল চায় এনসিপি। আজ রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি। নাহিদ বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। বলেন, আমাদের নির্বাচনের দিকে যেতে হবে, তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ। বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সময়সীমা বদলাবে না এমন আশাবাদ ব্যক্ত করে নাহিদ আরও বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। জানান, শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আরও জানান, তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা করে যাচ্ছে দলটি। বলেন, নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে না থাকলেও নির্বাচনের দিকেই এগিয়ে যেতে হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে
যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি আর কি। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রংপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর আগে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। তিনি বলেন, হাসিনা আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত এখনও সাড়া দেয়নি। আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি জেলেদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়, তবে অপহরণের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের কাছে। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, এটাই। খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় নেতা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, -4 একটি দুষ্ট চক্রের ফালতু তত্ত্ব, এর কোনো ভিত্তি নেই। জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা এটা তাদের বিষয়। মাগুরায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। জাতীয় পার্টি একটা স্বৈরাচারের দোসর পার্টি। অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোসর ছিল। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং সেন্টারে মহড়া পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য। বাহিনীতে কোনো সমস্যা থাকলে পরামর্শ দেবার সুযোগ আছে। দেশের দুর্যোগ মোকাবেলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকায় জাতিকে এগিয়ে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। ফুটবল বিশ্বকাপ 2026 ড্র প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের ড্র। বৈশ্বিক এই আসরের 188 দিন আগে আজই ফুটবল প্রেমীরা জেনে যাবেন কোন দল কার প্রতিপক্ষ। 48 দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত 42 দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে অফ খেলে আসবে আরও 6টি দল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে 48টি দলকে 4টি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে থাকছে 12টি করে দল। ফিফা আগেই চূড়ান্ত করে রেখেছে স্বাগতিক 3 দেশের গ্রুপ। যুক্তরাষ্ট্র থাকবে ডি গ্রুপে, মেক্সিকো এ গ্রুপে এবং কানাডার জায়গা হয়েছে বি গ্রুপে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ড একই গ্রুপে পড়বে না। এছাড়া একই মহাদেশের 2টি দল একই গ্রুপে পড়ার সুযোগ নেই, শুধু ইউরোপ ছাড়া। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বন্ধ থাকা চিনিকলগুলো ফান্ড পেলেই চালু করা হবে। বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের আখমারাই মৌসুম উদ্বোধন করে তিনি একথা বলেন। আরও বলেন, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চিনি কলগুলোর আধুনিকায়ন করা হচ্ছে এবং উন্নত জাতের আখ বীজ উদ্ভাবনের ওপর জোর দেওয়া হচ্ছে। দেশের উৎপাদিত চিনি যতদিন গুদামজাত থাকবে ততদিন চিনি আমদানি করবে না সরকার। এ কারণেই টিসিবির মাধ্যমে এখন চিনি বাজারজাত করা হচ্ছে। শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব না। আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার। ইনশাল্লাহ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে। আমরা ইনভেস্টমেন্ট আনতে পারলে এই চিনি কলগুলো লাভজনক হবে, চালু হবে এবং কৃষক ভাইরা উপকার হবে। বৈরী আবহাওয়ায় নওগাঁয় চলতি মৌসুমে আমনের ফলনে বিপর্যয় ঘটেছে। তার উপর আবার ধানের দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই পারছে না কৃষক। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। আমনের বাম্পার ফলন হয়েছে, ধান কাটা
ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। নওগাঁর আসাদুর রহমান জয় এবং ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নওগাঁর বিস্তীর্ণ জমিতে আমন ধান কাটছেন কৃষক, কিন্তু তাদের মুখে নেই হাসি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বৈরী আবহাওয়ার কারণে এবছর ফলন বিপর্যয় হয়েছে। উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ধানের বাজার কম। সব মিলিয়ে হতাশ কৃষক। বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকায়। উৎপাদন খরচ পড়েছে 2000 টাকা। নওগাঁ জেলার চলতি মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। প্রাকৃতিক যে দুর্যোগ হলো, এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। ধানের বৃষ্টি ছিল না বলে ধান ফলন ভালো হয়েছে, আবার বৃষ্টির কারণে ধানের ফলন কমে আসছে। ধানের বাজার এখন বর্তমান চলছে 1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। কৃষি বিভাগ বলছে হঠাৎ অসমের ঝড় বৃষ্টির ফলে জেলায় আমন ফলনে বিপর্যয় হয়েছে। কৃষকদের ধরেন আমরা ইতিমধ্যে আমরা সরিষা প্রণোদনা দিয়েছি, তারপরে গমের প্রণোদনা বিতরণ চলতেছে, তারপরে সামনে বোরো ধানের প্রণোদনা আছে, হাইব্রিড প্রণোদনা আছে। তবে ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। জেলায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। সর্বত্র এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ব্রাহ্মণবাড়িয়া চলতি মৌসুমে 55,295 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ ভালো ধান হয়েছে, হ্যাঁ ফলন ভালো দিছে। ধান মারাইলে লাভের সংখ্যা আশা করতেছি। 4 কানি জমিন করছি আমি, আল্লাহ দিলে ভালোই ফলনে আইছে। এবার আশা করা যাচ্ছে যে ফলন বেশি হবে এবং মাঠের অবস্থা যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 5 টন গড়ে পার হেক্টর ফলন পাওয়া যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে 33 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো ধান কাটা শেষ হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। শুধু শেখ হাসিনা নয়, কোনো রাজনৈতিক নেতার হাত ধরে যেন দেশে আর কখনো ফ্যাসিজম ফিরে না আসে মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম বলেছেন, সেজন্য আগামী নির্বাচনে সৎ নেতৃত্ব আসতে হবে। বাগেরহাটের মোংলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে ছিলেন, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। মন্তব্য করে তামিম বলেন, সেখান থেকে মানুষের উত্তরণ হয়েছে। সেই প্রত্যয়কে সামনে রেখে আসন্ন নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। আবার যেন মানুষ ফ্যাসিজমের মধ্যে ফিরে না যায়, সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে সৎ নেতৃত্ব আসতে হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বাজারে শীতকালীন সবজির দামের উত্তাপ বেশ খানিকটা কমলেও বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সয়াবিনের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। আর সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। তবে সরবরাহ বাড়ায় 10 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে শীতের সবজির দাম। ডিম ও মাছের দামও কমতির দিকে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্ট। সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে তেলিস্মাতি কাণ্ড ঘটালেন সরবরাহকারী কোম্পানিগুলো। গত 10 নভেম্বর লিটারে 9 টাকা দাম বাড়াতে সরকারকে প্রস্তাব দেয় তারা। সরকার তা মেনে না নিলে খুচরা বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়। প্রায় 1 মাসেরও কম সময়ে এবার সরকারের অনুমোদন ছাড়াই দাম বাড়ালো কোম্পানিগুলো। যেটা ছাড় দিত ছাড়টা ওটা দিয়ে আপনি কার্টন প্রতি বাড়াই দিছিল, এখন তারা ডাইরেক্টই বাড়াই দিচ্ছে 9 টাকা লিটারে। আগে যেমন আপনার 100 ছিল 79 টাকা ছিল, এখন হচ্ছে 198 টাকা। একটা সিন্ডিকেট করে গরিব মানুষের যারা আমরা যারা আছি তেল খাওয়ান লাগে, আমরা যারা তা করে হইলো বিপদ হন। এদিকে পেঁয়াজের সংকট হবে না এমন আশ্বাসে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানিতে নিরুৎসাহিত করে কৃষি মন্ত্রণালয়। তারপরও বাড়লো দাম। 3 দিনের ব্যবধানে বেড়েছে 50 টাকা। বুধবারেও গেছে 100 টাকা, 102 টাকা। বৃহস্পতিবারেও 110, 15, 20 বাজার। আজকে পেঁয়াজ পাইকারি চাইতেছে 140। পুরাতন পেঁয়াজ শেষ, এখন নতুন পেঁয়াজ। কাতি মাসে একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গেছে, না হলে এতদিন আমরা নতুন পেঁয়াজ অ্যাভেলেবেল বিক্রি করি। এদিকে বাজার ভরপুর শীতের মৌসুমি সবজি।
ফুল, পাতাকপি ও শিমসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 50 টাকা পর্যন্ত। গেছের সপ্তাহে আলু ছিল 120 থেকে 130 টাকা, এই সপ্তাহে 50 থেকে 60-70 টাকার ভিতরে। ফুলকপি 30 থেকে 25-30 টাকার ভিতরে আসছে। সিম কিছু কিছু আইটেমের সিম আসছে 100 টাকা, 90 টাকা, 80 টাকা চলতেছে। এই সপ্তাহে ফুলকপি বেচে 40 টাকা পিস, বাঁধাকপি বলতেছি 40 টাকা পিস। দাম কমতির দিকে ডিমের। লাল ও সাদা ডিমের দাম কমেছে ডজনে 10 টাকা। এখন লালটা বিক্রি হচ্ছে 115 টাকা, 120 টাকা, সাদাটা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। গরুর মাংস 750 আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মানবিক অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য ও সমকালীন জীবনের বৈচিত্র্য তুলে ধরে উদ্বোধন করা হয়েছে তরুণ শিল্পী আফিফ আলভির দুদিনব্যাপী একক শিল্প প্রদর্শনী। রাজধানীর উত্তরায় প্যালেট দ্য গ্যালারিতে আয়োজিত হয় প্রদর্শনীটি। পেন্সিল, স্কেচ, জল রং ও অ্যাক্রিলিক মাধ্যমে মোট 38টি শিল্প প্রদর্শিত হয় আয়োজনে। প্রতিটি ক্যানভাসে ধরা পড়েছে দৈনন্দিন জীবনের খুঁটিনাটি মুহূর্ত, যা দর্শকদের দৃষ্টি কাড়ে প্রদর্শনীর শুরু থেকেই। শিল্পীর সৃজনশীলতা, নিষ্ঠা এবং নতুন ভাবনার প্রশংসা করেন উপস্থিত দর্শনার্থীরা। তরুণ এই শিল্পী বর্তমানে ঢাকা সেনানিবাসের প্রয়াস স্কুলে আর্ট প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজধানীতে নেমেছে শীতের আমেজ। 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পুল ক্যাফেতে আজ থেকে বসেছে পিঠা পুলি বারবিকিউ বুফে উৎসব। সঙ্গীতের মূর্ছনায় শীতের সন্ধ্যাকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করতে দৃষ্টিনন্দন স্কাইলাইনের পাশে উৎসব চলাকালে উপভোগ করা যাবে পুল সাইডে বসে গ্রিল ও বারবিকিউ খাবারের অসাধারণ স্বাদ। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সন্ধ্যা 6:30 থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুফে খাবারের পাশাপাশি মাত্র 8,000 টাকায় মিলবে রকমারি শীতের পিঠা, কাবাব, গ্রিল, সামুদ্রিক খাবারের স্বাদ। 20টির বেশি বাণিজ্যিক কার্ডের গ্রাহকরা একটি বুফের দামে উপভোগ করতে পারবেন 3 জন অথবা 2 জন বুফের সম্পূর্ণ ফ্রি। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট টি-20-র মতো টেস্ট দলের পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়েছে বলে বিশ্বাস করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যদিও অভিজ্ঞতার ঘাটতির কারণে ওয়ানডেতে পুরনো চেহারায় ফিরতে সময় লাগবে, এমনটাই মনে করছেন তিনি। তার ও আশরাফুলের মতো জাতীয় দলে আরও স্থানীয় কোচ অবদান রাখার আশা তাদের। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। চলতি বছর 5টি টি-20 সিরিজে জয় পাওয়া বাংলাদেশের পাশে টেস্ট ও ওয়ানডের চেহারাটা তেমন নয়। টি-20তে যদি খেলাটা বুঝে থাকেন লিটনরা, তাহলে টেস্ট ও ওয়ানডে যেন অনেকটাই ভুলে বসেছে তারা। সহকারী কোচ তাই টি-20 বিশ্বকাপ নিয়ে আশাবাদী। টেস্ট ভালো করার চেষ্টার কথা বলেছেন। অভিজ্ঞ ক্রিকেটারদের শূন্যতা, ওয়ানডেতে ভাটার টান, সেটা মেনে নিচ্ছেন সালাউদ্দিন। টেস্টেও আমাদের রেজাল্ট আমি মনে করি যে ভবিষ্যতে আরও ভালো আসবে। ওয়ানডেটা একটু সময় লাগবে, কারণ কিছু প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ধরে এই জায়গায় খেলছে। এই জায়গাটা ওয়ানডে একটু আসলে চিন্তা করে খেলতে হয়, সেই জায়গাটা আমাদের একটু ল্যাকিংস আছে। এই বছর কিন্তু আমাদের অনেক খেলা আছে, আমার মধ্যে এইখানেও আমরা খুব তাড়াতাড়ি হয়তো দ্রুত হয়তো সেই জায়গাটা আমরা ফিল আপ করে ফেলবো। বিসিবি সভাপতির অনুরোধে সহকারী কোচের চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কাজের মেয়াদও সে পর্যন্ত। যত কোচিং স্টাফ থাকবে তত আসলে টিমের জন্য হেল্পফুল, যে কারো একটু ছোট ইনপুট কিন্তু অনেক সময় টিমের অনেক বড় হেল্প করে থাকে। এবং বেশি খুশি যে আমাদের লোকালরা আস্তে আস্তে ধীরে ধীরে চান্স পাচ্ছে, সেটাও আমার জন্য খুব ভালো লাগে যে আমাদের লোকালরা এখানে আসতেছে আস্তে আস্তে। ভবিষ্যতে হয়তো আরও পেস বোলিং অনেক ভালো ভালো কোচ আছে যারা হয়তো ভবিষ্যতে এখানে আসতে পারে। টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলের খেলা না থাকলেও আসন্ন বিপিএলকে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন এই অভিজ্ঞ কোচ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শয্যাপাশে পুত্রবধূ ডক্টর জোবায়দা, কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সারা দেশে মসজিদে মসজিদে দোয়া।
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে দায় নিতে হবে, চট্টগ্রামের 8 দলের সমাবেশে নেতারা। সব রাজনৈতিক দল প্রস্তুত হবার পরই তাফসিল চায় এনসিপি, নাহিদ ইসলাম। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।